করে রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 1লাই আষাঢ় রবিবার 1353 সাল সেজে ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন কেষ্টদা, রত্নেশ্বরদা, স্পেন্সারদা, ফেনদা, নগেন ভাই প্রভৃতি কাছে আছেন। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, আগে ছিল বিজ্ঞানের চর্চা, আবহাওয়াটাই ওই রকম হয়ে গিয়েছিল, এখন দার্শনিক চর্চাই চলে বেশি। এখন যদি আমাকে কেউ কৌশলে নিয়ন্ত্রণ করে তবু আগের মতো বিজ্ঞান বলতে পারবো বলে মনে হয় না। ফেন্দা, পদার্থ কি? সেজে ঠাকুর, শক্তির ঘনীভূত রূপই পদার্থ, শক্তির পিছনে আছে স্পন্দন। ফেন্দা, স্পন্দনের উৎস কি? সেজে ঠাকুর, রিজি যেখানে থাকে তার অপরের প্রান্তে থাকে রিচি, কিন্তু এদের মধ্যে আছে টান, তাই পরস্পরকে করে আকর্ষণ। এর ভিতর থাকে জাগে স্পন্দন ও চাঞ্চল্য, এর ভিতর থেকে জাগে স্পন্দন ও চাঞ্চল্য। একটাকে যখন আত্মোৎসাত করতে চায় তখন দ্বিতীয়টা নিজের স্বরূপ বজায় রাখার তাগিদে ঝাঁকুনি দিয়ে ছিটকে যায়। এই সংযোগ বিয়োগ, আকর্ষণ বিকর্ষণের ফলে নতুনের আবির্ভাব হয়, যা ছিল না তা জেগে ওঠে। এই আনাগোনা চলাফেরার বিরাম নেই, চলল তো চললই। এই চির চলৎশীলতাই আত্মিক বা আত্মার গতিশীলতা। এই চলৎশীলতার পথে অনেক স্তরের পরে নিহারিকা যাকে কই তা পায় পরম এক মূল উপাদানগুলি, কিন্তু ধাপে ধাপে সংক্রমিত হয়ে চলে। নিহারিকা হলো শক্তির বাস্তব ঘনীভবন, তারপর নিহারিকা আবার কুণ্ডলীকৃত গতিতে চলতে লাগলো, তার থেকে পাক সৃষ্টি হতে লাগলো। এর মধ্যে বেশি ঘনীভূত শক্তির স্তর, কম ঘনীভূত শক্তির স্তর দুই বইতে থাকে, এরা পরস্পর ধাক্কা খায়। সেই জন্য কুণ্ডলীকৃত আবর্তর মধ্যে দিয়ে পিণ্ড হয়ে তারা আবার ছিটকে যেতে থাকে, কিন্তু টানের দরুন তার পাশেই ঘুরতে থাকে। এই দুটো মেরুর মধ্যে যে টান তাকে বলে মূল সুরত। যখনই রিচি আর রিজি ওপর প্রভাব বিস্তার করতে থাকে তাকে আত্মসাৎ করতে, তখন হয় রিচি শক্তির ঘনীভবন। রিজি যখন রিচিকে প্রভাবিত করে থাকে তখন হয় রিচি শক্তির ঘনীভবন। এসবই সত্তা, মাই ধূলিকণা পর্যন্ত জীবিত। কেষ্টদা, সেই পরমকে বোধ করার পন্থা কি? সেজে ঠাকুর, পরমের বুকে সৃষ্টি অনেকগুলি স্তর, বিন্যাস ও রকমারির ভিতর দিয়ে জেগে উঠেছে, প্রত্যেকে যা কিছু তারই হওন। আমার হওনের ক্রমটা যদি অস্থূল সূক্ষ্ম পর্যন্ত বোধ করতে না পারি মর্কজ সহ, তাহলে হবে না। আমার এই বিধানের সঙ্গে সম্পর্ক নেই, তেমনি যদি কিছু থাকে তাকে বোধ করতে পারবো না। যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছি তার বাইরে যদি কিছু থাকে তা ধরা পড়বে না। এই রকমটা এই অনুশাসন যেখানে কাজ করে না, আমাদের বোধ সেখানে বোবা। সেই জন্য পরমের সহজ স্মৃতি ও চেতনা সম্পন্ন মানুষকে ধরে চলা ছাড়া আমরা ওই বোধে উপনীত হতে পারি না। অস্থলিত ভালোবাসার সমবেগ নিয়ে যদি তার স্মরণ, মনন, ধ্যান, জপ, প্রীতিকর্ম ও পূরণ পোষণ করে চলা যায়, তার অন্তর্নিহিত বোধ আমাদের মতো করে আমাদের ভিতর উদিত হয়ে ওঠে। শরৎ হালদার, পরম পুরুষের বোধের বাইরে কি কিছু থাকতে পারে? সেজে ঠাকুর, সেই পরম তিনিই জানেন তা। একটু থেমেই সেজে ঠাকুর ফিসফিস করে কতকটা সজ্ঞতভাবে বললেন, কতগুলি একনিষ্ঠ পাগল অর্থাৎ সুব্যবস্থ পাগল যদি জোগাড় করা যেত তাহলে অনেক কিছু নির্ধারণ করা যেত। তারা যদি আমার পেছনে থাকতো এবং পরমপিতা যদি আমাকে দিতেন, আমি কুড়িয়ে কুড়িয়ে দিতাম। তার মধ্যে আবর খাবর কিছু থাকলেও ওরা ঠিক করে দিত। আণবিক বোমার কথা উঠল সেজে ঠাকুর, এর মূল জিনিসটা আমার কাছে অনেক আগেই ধরা পড়েছিল। শক্তির দুটো দিক আছে, মিলনাত্মক এবং ভঙ্গানাত্মক। যেটা ভাঙন সৃষ্টি করে সেটাই ভঙ্গানাত্মক। শক্তির নাশ নেই, তার ক্রিয়া হবেই যখন গঠনের দিকে না হয় ভাঙার দিকে। মিছরি ভাঙলে টক করে আলো হয়ে যায়। এতে হয় যে কোনো কোনো সময় মুখ ঝলসে যায়। আমার একবার মুখ পুড়ে গিয়েছিল। চূর্ণ খেলে যেমন হয় সুসংগত স্ফটিকের সংগঠনা ভাঙতে গিয়ে এই কাণ্ড ঘটে। একটু পরেই বললেন, যে ব্যাপারে অনুশীলনে খুব তীব্র একাগ্রতা লাগে সেখানে নানা রকমের মানুষ থাকলে ভেঙে যায়, পরিশ্রম হয়। আমার যখন ভাব আসে তখন যোগান দিলে আরও বেরোয়। আমাকে যদি যোগান দেওয়ার মতো ব্যবস্থা থাকতো তাহলে হতো এবং পারতামও। চারিদিকে নানা আবিলিত্যের চিকন কথা চাপা পড়ে যায়, মাথার মধ্যে মাঝে মাঝে একটা
উত্তেজক শান্ত ভাব জাগে। সেই অবস্থায় দেখে দেখে অনেক কিছু কওয়া যায়, দেওয়া যায়, যদি পরিবেশ ও পরিস্থিতির অনুকূল, গ্রহণমুখর ও সাড়াশীল হয়। কেষ্টদা, আগে যারা আপনার কাছে থাকতো তারা এইভাবে ভরপুর হয়ে থাকতো। স্পেন্সারদের দিকে চোখ পড়তেই শেষে ঠাকুর ফিক করে হেসে বললেন, স্পেন্সার যদি ভালো ধ্যান করে তীরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পারে। স্পেন্সারদা শুনে মৃদু মৃদু হাসতে লাগলেন। শেষে ঠাকুর বললেন, বর্ণবিধান সম্বন্ধে যে আমি অত করে কই সে কিন্তু প্রকৃতিরই আলক্ষ্যে দেখে। আমরা যাই দেখি বৈশিষ্ট্য ও মর্কজ সহ না দেখলে সেটা ঠিক হয় না। বর্ণবিধান উঠিয়ে দেবার কথা কয় সেটা হলো স্বেচ্ছাচার, ভীষণভাবে অবৈজ্ঞানিক, অজান কথা, অহমত্ব, খেয়ালি কথন, অজ্ঞ বোধহীন খামখেয়ালি ভাষণ। কারণ জীবগুলি সাংগঠনিকভাবে বর্ণের ছাঁচে ঢালা। শেষ ঠাকুর কিছু সময় চুপচাপ করে থাকার পর বললেন, এখনো মাথার মধ্যে ঘোরের মতো আছে। মাথা চড়ে আছে নিভৃত নিবাসের দিকে আঙুল নির্দেশ করে। আমার ওই ঘরখানা হলে ভালো হতো। কেষ্টদা, সূক্ষ্ম স্তরের বর্ণনাগুলি দেন কেমন করে? শেষে ঠাকুর, দেখা জিনিস অনুভব করি, অনুভূতিটা সমর্থিত হতে ভালো লাগে। তথ্য সম্বন্ধিত ঘটনা বর্ণনা করি, বিজ্ঞান তার মধ্যে পড়ে যায়। এটা দর্শনেরও বেশি। এটা কখনো ধোঁয়াটে, কখনো মেঘলা, কখনো পরিষ্কার থাকে। সঞ্জয় যেমন বলেছিলেন কুরুক্ষেত্রের কথা, একটা আবহাওয়া সৃষ্টি করা লাগে। কেষ্টদা, ব্যাসদেব সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন। শেষে ঠাকুর, দিব্যচক্ষু মানে যাতে প্রকাশিত হয়। আমার মনে হয় আমার দেখাটা যদি সত্য হয় তবে বিজ্ঞান বলুক বা না বলুক, আমি যা বলছি তা আছেই। বৈজ্ঞানিকরা সমর্থন করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এটা সত্য। কাশিদা, অন্য লোক যদি যুক্তি দিয়ে ভুল বুঝিয়ে দেয়, শেষে ঠাকুর, তবু এটাই ঠিক, তার যুক্তি ভুল। এইটা যদি অনুসরণ করা যায়, সব ব্যাখ্যা দেওয়া যায়। বকুল গাছটা অমন কেন, আম গাছটা অমন কেন, কালো কোকিল চোখ লাল কেন, আবার কাকের চোখ কালো কেন, সব বলা যায়। স্পেন্সারদা, আমি বিজ্ঞান জানি না, আমার বিষয় হলো ইতিহাস, কিন্তু তা সুন্দরভাবে ব্যাখ্যাত হয়। শেষে ঠাকুর, সবই সবই ব্যাখ্যাত হতে পারে। মানুষ মূলত সবই বৈজ্ঞানিক, শিল্পী, মনোবিজ্ঞান ইত্যাদি। এটা পারি ওটা পারি না, তার কারণ অবরোধ থাকে। অবরোধ সরিয়ে দিলে সব পারে, এটা প্রদত্ত। শেষে ঠাকুর পূর্ব প্রসঙ্গে সূত্র ধরে বললেন, ধ্যান কখনো ছাড়তে নেই। ধ্যান আমাদের সব দিক দিয়ে সমৃদ্ধ করে তোলে। ধ্যানের ভিতর দিয়ে যা কিছু ইষ্টানুগ নিয়ন্ত্রণ, সামঞ্জস্য সমাধান হওয়ার ফলে অবরোধগুলি ঘুচে যায়। ধ্যান ধারণা ভালো করে করতে গেলে খাওয়াটা নিয়ন্ত্রণ করতে হয়। শেষে ঠাকুর 2-1 মিনিট চুপ করে থাকলেন, পরে বললেন, কত অদ্ভুত ব্যাপার যে আছে বলে শেষ করা যায় না। মাথাটা নিষ্ক্রিয় করে যদি হাতটা উঁচু করে রাখা যায়, তাহলে মনে হয় হাতটা যেন বেতার বার্তা সংগ্রহ করবার মাধ্যমে এর কাজ করে। বিশেষ বিশেষ ক্ষুদ্র তরঙ্গ বোধ করা যায়, সেগুলি আবার মস্তিষ্কে তৎজাতীয় ভাব ও বোধকে উদ্দীপ্ত করে তোলে। স্পেন্সার পরীক্ষা করে দেখলে পারে। শেষে ঠাকুর স্পেন্সারদাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, প্রার্থনা যেটা আমাদের কাছে সেটা সবার পক্ষে খাটে না? স্পেন্সারদা, এটা প্রত্যেকের পক্ষেই প্রযোজ্য। কাশিদা, কোনো কোনো সম্প্রদায় আছে যারা ঈশ্বরকে পিতা হিসেবে ভাবটা পছন্দ করে না, প্রভু হিসাবে ভাবে। ঈশ্বরকে পিতা হিসাবে ভাবাটা কি খারাপ? শেষে ঠাকুর, খারাপ হবে কেন? তাই তো বলে পরম পিতা। পিতা কথায় বুক ভরে ওঠে, আপন মনে হয় তার সত্যিই তিনি জগতের পিতা। তা থেকেই তো যা কিছু এসেছে পিতার মধ্যে প্রভু অন্তর্ভুক্ত। তবে যার যা বলতে ভালো লাগে তাই তার কাছে ভালো। জিনিস প্রধান হলো অচ্যুত অনুরাগ। প্রফুল্ল, শান্তভাব মানে কি? শেষে ঠাকুর, শান্তভাব মানে সাম্য অবস্থা। প্রবৃত্তির অভিভূতি ও স্বার্থম্বতা আকুলি বিকুলি যত কমে, তত মানুষ শান্ত হয়। শান্ত অবস্থায় সতের প্রতি আসক্তি জাগে। মানুষ ঈশ্বরমুখী হয়, গুরুমুখী হয়। এমনটা হলেই গুরুকে সেবা করার আগ্রহ জাগে। একে বলে দাস্যভাব। গুরুর সেবা করতে করতে টান যত বাড়ে, তত মনে হয় তার মতো প্রিয় বান্ধব আমার আর কেউ নেই। মানুষ যেমন বন্ধুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, তার সঙ্গ ছাড়তে চায় না, ভক্তেরও গুরুর জন্য তেমন ভাব হয়। তাকে বলে সখ্য। সখ্য ভাব যখন প্রগাঢ় হয়, তখন গুরুর প্রতি অত্যন্ত দায়িত্বপূর্ণ মমতার ভাব জাগে। বাপ মার যেমন সন্তানের প্রতি হয়, তার পালন পোষণ ও রক্ষণাবেক্ষণের জন্য একটা সজাগ আকুল চেষ্টা ও চিন্তা লেগে থাকে। মনে হয় আমি না দেখলে তাকে দেখবে কে? তিনি অত কোমল, অত পবিত্র, তিনি কি সংসারের কোনো কঠোর আঘাত সইতে পারেন? আমি তাকে আগলে রাখবো। এ দেহে প্রাণ থাকতে তাকে তিলমাত্র কষ্ট পেতে দেব না। কষ্ট যা সওয়ার আমি সইব।
এই রকমটার নাম বাৎসল্য। এরপর আসে মধুর ভাব। মধুর ভাবের তাৎপর্য হচ্ছে নিজের জীবন ও চরিত্রকে সর্বত তার উপভোগ্য করে তোলে। তার উপভোগে সুখী হওয়া। নিজের বলতে কিছু থাকে না তখন আর। মধুর ভাবও যা সন্ন্যাসও তাই। সন্ন্যাস মানে সতের মনের সম্যক ন্যস্ততা, সর্বভাবের পরাকষ্টা। প্রফুল্ল: মধুরভাব বলতে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে সেজ ঠাকুর। মধুর কথাটার মধ্যে স্বামী স্ত্রী নেই। প্রেমের রূঢ়তম ব্যবহার সত্ত্বেও যখন তাকে তোমার মধুরতম মনে হয় জগতে, তাকে ছেড়ে যখন তোমার চলে না, তাকে সুখী করাই যখন তোমার আত্মসুখের একমাত্র উপকরণ হয়ে দাঁড়ায়, তাছাড়া তার চারা থাকে না, সেই অটুট ও নীড়র অবস্থাতেই মাধুর্য স্ততস্রোত হয়ে বয়ে চলে জীবনে, তাকে বলে মধুর ভাব। সতী স্ত্রীর স্বামীকে কেন্দ্র করে অনেকখানি এমনতর হয়ে থাকে। তাই বোধহয় ওই উপমাই দেয়। সিরাজ বলে গ্রামের একজন মুসলমান ভাইকে এসেছে ঠাকুর একটা ভালো জামা করার জন্য টাকা দিয়েছিলেন। সিরাজ জামা তৈরি করে সেটি গায়ে দিয়ে এসেছে। একটু দূরে দাঁড়িয়ে এসে বলল, বাবা এই জামা করেছি। সেজে ঠাকুর সস্নেহে বললেন, এত্তরে আয়। সিরাজ সামনে এসে দাঁড়ালো। সেজে ঠাকুর ভালো করে দেখে বলল, বাহ বেশ হয়েছে। সিরাজ খুশি হয়ে চলে গেলেন। সেজে ঠাকুর একটু পরে আপন মনে আবৃত্তি করলেন, ভৌতিক শকতি নহে নিয়ন্ত্রী বিশ্বের, রহি অন্তরালে তার শক্তি আধ্যাত্মিকী, শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত, কদাচারে পাপাচারে সন্দুখিত যেথা, বিধিরোষ নিঃসন্দেহে জানিও তথায়, নিষ্ফল পুরস্কার দৈব বলবান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।